দেখো এই যে দিকটা, এই দিকটাকে বলা হয় নর্থ ইস্ট। প্রথমে নর্থ তারপর ইস্ট। এখানে কিন্তু যেখানে আমরা সরল রৈখিক আসন বিন্যাসগুলো সম্পর্কে জানব, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন লিনিয়ার প্যাটার্ন। ওকে, কি বলছে? 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে। পীযূষ এবং পরেশের মাঝে কল্লোল বসে আছে। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসসিআই কম্পিটিটিভ চ্যানেল। বিএসএসসিআই এর কম্পিটিটিভ চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। রাত 9টা মানেই এখন তোমরা জেনে গেছো যে রেলের পরীক্ষাকে টার্গেট করে আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য বন্দে ভারত ব্যাচ। আর সেই বন্দে ভারত ব্যাচে আমি আজকে তোমাদেরকে রিজনিংয়ের যে চ্যাপ্টারটা করাবো সেটার রেলের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তো এই চ্যাপ্টারটাকে একদম প্রথম থেকে বেসিক থেকে শেখার জন্য একদম প্রথম থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখো, এই ক্লাসটা দেখো, এবং ক্লাসটা দেখার পরে তোমার মতামত জানাও। সিটিং অ্যারেঞ্জমেন্ট এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা কিন্তু অত্যন্ত কঠিন চ্যাপ্টার রিজনিংয়ের অন্যান্য চ্যাপ্টারের তুলনায়। তার জন্য আমি একদম বেস লেভেল থেকে, বেসিক লেভেল থেকে স্টেপ বাই স্টেপ, মডারেট লেভেল, তারপর অ্যাডভান্স লেভেল, এইভাবে কিন্তু আমি কোশ্চেনগুলোকে নিয়ে এসেছি যাতে তুমি খুব সহজে এই জটিল চ্যাপ্টারটাকে অত্যন্ত সহজভাবে শিখে নিতে পারো। তার জন্য প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা দেখতে হবে। তো চলো ফার্স্ট কোশ্চেনে আমরা চলে যাই। তাহলে শুরু করা যাক সিটিং অ্যারেঞ্জমেন্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে বাংলাতে বলা হয় আসন বিন্যাস। রেলের পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আর এই চ্যাপ্টারটা কিন্তু অপেক্ষাকৃত নাম্বার সিরিজ, কোডিং ডিকোডিং, ভেন ডায়াগ্রাম, ফিগার কাউন্টিং এই সমস্ত চ্যাপ্টারের থেকে একটু জটিল। কেন জটিল আমি তোমাদেরকে কোশ্চেন সলভ করাতে করাতে বোঝাবো, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ আমি শেখাবো কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন সলভ করতে হয়। তো দেখো, ফার্স্ট কোশ্চেনে আমরা যাওয়ার আগে কিছু তথ্য আমরা জেনে নিই, ঠিক আছে, ইনফরমেশান তথ্য। কি বলছে? এই যে আসন বিন্যাস, সিটিং অ্যারেঞ্জমেন্ট মানে তোমাকে কিছু আসন বিন্যাস, কোনো কয়েকজন ব্যক্তি পরপর বসে আছে, তাদের আসন বিন্যাসটাকে তোমাকে সাজাতে হবে লজিক্যাল অর্ডারে, ঠিক আছে। তো কি বলছে যে আসন বিন্যাসে কতগুলো ব্যক্তির আসন এবং স্থানের পর্যায়ক্রমে তথ্য দেওয়া থাকে। এইবার এই আসন বিন্যাসে ব্যক্তিরা রৈখিক, সরল রৈখিক মানে একদম সোজাসুজি বসতে পারে, বৃত্তাকার অথবা বিভিন্ন জ্যামিতিক আকারের অবস্থান অনুসারে বসতে পারে। তার মানে কি বলছে? 1 নম্বরে যে রৈখিক মানে সরল রেখা বরাবর বসতে পারে, ঠিক আছে। যেরকম ধরো তোমরা স্কুলে বসতে, টিচার থাকতো, টিচারের সামনে তোমরা বেঞ্চ পাতা থাকতো, বেঞ্চে তোমরা বসতে, সরল রৈখিক বরাবর। আবার ধরো তুমি তোমার বন্ধুদের সঙ্গে ক্যান্টিনে তোমরা গল্প টল্প করছো এবং তার সাথে কিছু খাবার খাচ্ছ, তখন তোমরা কিভাবে বসবে? তখন কিন্তু তোমরা এই রকম গোল হয়ে বসবে, ঠিক আছে। এইবার ধরো তুমি একটা রেস্টুরেন্টে খেতে গেছো, ঠিক আছে, সেখানে তোমরা 8 জন বন্ধু মিলে খেতে গেছো, ঠিক আছে। একটা বড় রেস্টুরেন্টে তোমরা খেতে গেছো 8 জন বন্ধু মিলে। সেখানে গিয়ে তুমি দেখলে 8 জনের জন্য নির্দিষ্ট কয়েকটা টেবিল তৈরি করা আছে আয়তক্ষেত্রাকার। তো আয়তক্ষেত্রাকার টেবিলের ওপর এখানে তোমরা 8 জন বন্ধু বসলে, ঠিক আছে। এদিকে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, ঠিক আছে। তো এটাই বলছে যে রৈখিকভাবে, তারপর বৃত্তাকারভাবে, তারপর বিভিন্ন জ্যামিতিক আকৃতির অবস্থান অনুযায়ী, এরকম আয়তক্ষেত্র জ্যামিতির আকৃতির অবস্থান অনুযায়ী এই আসন বিন্যাসে বিভিন্ন ব্যক্তিরা বসতে পারে। এবার বসার দিকে দেখো, যদি সরল রৈখিক দিকে বসে তাহলে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিকে মুখ করে বসতে পারে। এই যে যখন গোলভাবে বসবে, যখন বৃত্তাকারভাবে বসবে, তখন কিন্তু একটা কেন্দ্রের দিকে মুখ করে বসতে পারে অথবা কেন্দ্রের বিপরীত দিকে বসতে পারে, ঠিক আছে। এই টেবিলের ক্ষেত্রেও তাই, কেন্দ্রের দিকে অথবা কেন্দ্রের বিপরীত দিকে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু ব্যক্তিরা বসতে পারে।
চলো এবার নেক্সট একটা জিনিস যেটা জানতে হবে, যেটা ডিরেকশন ডিস্টেন্সের ক্লাসেও আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোন দিককে কি বলে। তো দেখো প্রত্যেকে খাতায় একটা এরকম যোগ চিহ্ন আঁকবে, ঠিক আছে। ওপর দিকটা হয়ে যাবে নর্থ, নিচের দিকটা হয়ে যাবে সাউথ, ডান দিকটা হয়ে যাবে ইস্ট, বাম দিকটা হয়ে যাবে ওয়েস্ট, ঠিক আছে। এইবার এই চারটে দিক ছাড়াও উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, এই চারটে দিক ছাড়াও আরও কিন্তু কয়েকটা দিক আছে। কীরকম দিক? এই মাঝ বরাবর নর্থ ইস্টের মাঝ বরাবর একটা দিক আছে, সাউথ ওয়েস্টের মাঝ বরাবর একটা দিক আছে, সাউথ ইস্টের মাঝ বরাবর একটা দিক আছে, আর নর্থ ওয়েস্টের মাঝ বরাবর একটা দিক আছে। এবার এই দিকগুলোর নাম কি? খুব ইন্টারেস্টিংলি এটা জেনে রাখো। দেখো এই যে দিকটা, এই দিকটাকে বলা হয় নর্থ ইস্ট। প্রথমে নর্থ তারপর ইস্ট। এখানে কিন্তু নর্থ আর সাউথের সব থেকে গুরুত্ব বেশি, ঠিক আছে। নর্থ ইস্ট, এটাকে কি বলবে? এটাকে বলবে সাউথ ইস্ট, এটাকে বলবে সাউথ ওয়েস্ট, ওয়েস্ট সাউথ না, সাউথ ওয়েস্ট, এটাকে বলবে নর্থ ওয়েস্ট। এইবার দেখো কি লেখা আছে, এটাকে বলছে নর্থ ইস্ট, নর্থ ইস্ট, এটাকে বলছে সাউথ ইস্ট, সাউথ ইস্ট, এটাকে বলছে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট, এটাকে বলছে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্ট, ঠিক আছে। তাহলে দিকগুলো সম্পর্কেও কিন্তু আমরা জেনে নিলাম। তাহলে সিটিং অ্যারেঞ্জমেন্টে আমাদের যে তিনটে বিষয়ের ওপর মাথায় রাখতে হবে, সিটিং অ্যারেঞ্জমেন্টটা কোন কোন ভাবে থাকতে পারে এটা আমরা আগে প্রথমে জানলাম। কি কিভাবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে? একটা হচ্ছে রৈখিকভাবে, সরল রৈখিকভাবে, একটা বৃত্তাকারভাবে, আরেকটা বিভিন্ন জ্যামিতির আকৃতির অবস্থান অনুযায়ীও থাকতে পারে। যেরকম একটা উদাহরণস্বরূপ তোমাকে আমি একটা উদাহরণ এখানে দিলাম, ওকে। এইবার কেন্দ্রের দিকে মুখ করে থাকতে পারে বা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে থাকতে পারে বৃত্তাকারে, রৈখিকভাবে উত্তর দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে, পূর্ব দিকে মুখ করে, পশ্চিম দিকে মুখ করে থাকতে পারে। আর এখানেও কিন্তু ওই কেন্দ্রের দিকে বা কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন জ্যামিতিক আকৃতির ক্ষেত্রে। চলো নেক্সট হচ্ছে আমরা দিকগুলো সম্পর্কে জেনে নিলাম। এইবার আমরা সরাসরি চলে যাব কোথায়? কোশ্চেনে। আচ্ছা, কোশ্চেনে যাওয়ার আগে আরও একটা বিষয় এটাও আমাদের জেনে রাখা দরকার। দেখো ঘড়ি, ঠিক আছে, প্রত্যেকের বাড়িতে ঘড়ি আছে। ঘড়িটাকে তুমি যদি এইরকমভাবে দেওয়ালে রেখে দাও, তাহলে এখানে যে দিকগুলো দেখতে পাচ্ছি ঘড়িতেও সেরকম দিক আছে, ওকে। এইবার দেখো ঘড়ি একটা ভাবে ঘোরে, ঠিক আছে। ঘড়ি এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে। তো একটা দিক হয়, ধরো আমি ঘড়ির কাঁটার দিকে, মানে ঘড়ি যেভাবে ঘোরে সেইভাবে ঘুরে আমি ডান দিকে ঘুরে গেলাম। আবার আমি হয়তো পূর্ব দিকে মুখ করে আছি, বললাম যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি 90 ডিগ্রি টার্ন নিলাম, তাহলে আমি এদিকে 90 ডিগ্রি টার্ন নিলাম। আমি বললাম যে আমি এবার ঘড়ির কাঁটার দিকে 180 ডিগ্রি টার্ন নিলাম, তো ঘড়ির কাঁটার দিকে এখন আমি এদিকে আছি, এবার আমি 180 ডিগ্রি এই দিকে টার্ন নিলাম, ঠিক আছে, ওকে। তো ঘড়ির কাঁটার দিকে আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে এই বিষয়টা কিন্তু তোমাকে জানতে হবে, ওকে। এইবার কোশ্চেনে চলে যাই। প্রথমে আমরা টাইপ 1 সিটিং অ্যারেঞ্জমেন্ট এই চ্যাপ্টারটার টাইপ 1-এর কোশ্চেনগুলো সলভ করব, যেখানে আমরা সরল রৈখিক আসন বিন্যাসগুলো সম্পর্কে জানব, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট ইন লিনিয়ার প্যাটার্ন, ওকে। চলো এইবার সরাসরি কোশ্চেনে যাই। দেখো কোশ্চেনে কি বলছে। কোশ্চেনে বলছে, কোশ্চেনটাকে কিন্তু ভালো করে 3 বার পড়তে হবে। কোশ্চেন যদি 3 বার পড়ে নাও, কোশ্চেনের অ্যান্সারও তত তাড়াতাড়ি, যতবার কোশ্চেন পড়বে তত তাড়াতাড়ি অ্যান্সার তুমি বের করতে পারবে। কোশ্চেন একবার পড়লে কোশ্চেনের অ্যান্সার বের করতেও সময় লাগবে আর ভুল হয়ে যাওয়ার চান্সও থাকবে। তার জন্য কোশ্চেনকে সবসময় 3 বার পড়বে। সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেনকে কি বলছে? 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে। পীযূষ এবং পরেশের মাঝে কল্লোল বসে আছে। রনি এবং পীযূষের মাঝে বসে আছে। গোগোল রনি এবং পীযূষের মাঝে বসে আছে। কে গোগোলের ঠিক ডান দিকে বসেছে, ওকে। তো দেখো 5 জন ছাত্র একটা সারিতে বসে আছে, ওকে। এইবার যখন আমাদের নির্দিষ্ট কোনো দিক বলেনি, আমরা নর্থের দিকেই ধরে নিচ্ছি, উত্তর দিকে মুখ করে বসে আছে। এবার দেখো পীযূষ এবং পরেশের মাঝে কল্লোল বসে আছে, তাহলে পীযূষ আর পরেশের মাঝখানে আছে কল্লোল। তো আমি পীযূষ পরেশের জন্য আমি পিপি করে দিচ্ছি,
কারণ আমি এখনো জানি না পীযূষ পরেশের মাঝখানে আছে কল্লোল, কিন্তু পীযূষ কোন দিকে পরেশ কোন দিকে সেটা আমি জানি না। ঠিক আছে, তো তার জন্য আমি পিপি করে দিচ্ছি আর মাঝখানে আমি কল্লোলকে বসিয়ে দিলাম। ওকে, এইবার দেখো গোগোল রনি এবং পীযূষের মাঝে বসে আছে। গোগোল বসে আছে রনি পীযূষের মাঝে। ঠিক আছে, গোগোল রনি আর পীযূষের মাঝে বসে আছে। ওকে, তাহলে গোগোল যদি রনি আর পীযূষের মাঝে বসে, তাহলে গোগোলকে কোথায় বসতে হবে? গোগোলকে কোথায় বসতে হবে? রনি আর পীযূষের মাঝে বসতে গেলে গোগোলকে এখানে বসতে হবে। এটাখানে যদি পীযূষ বসে, এখানে যদি রনি বসে, এখানে যদি গোগোল বসে, তবে আমাদের এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা তৈরি হবে। দেখো দেখি এবার, 5 জন ছাত্র একটি সারিতে বসে আছে। পীযূষ পরেশের মাঝে কল্লোল বসে আছে। এ হলো পীযূষ, এ হলো পরেশ, এর মাঝখানে বসে আছে কল্লোল। গোগোল রনি এবং পীযূষের মাঝে বসে আছে। গোগোল রনি এবং পীযূষের মাঝে বসে আছে। তাহলে কে গোগোলের ঠিক ডান দিকে রয়েছে? গোগোলের ডান দিকে তাহলে এখন কে রয়েছে? গোগোলের ডান দিকে এখন আছে রনি বসে। গোগোলের ডান দিকে এখন রনি বসে আছে। তো রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রনি। বোঝা গেল? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের রনি। ঠিক আছে, চলো বোঝা গেলে একটা লাইক করে নেক্সট কোশ্চেনটা দেখো। কি বলছে? 5 জন মেয়ে একটি সারিতে বসেছে। 5 জন মেয়ে একটি সারিতে বসেছে। সীমা রানীর ঠিক বাঁ দিকে, বিন্দুর ঠিক ডান দিকে বসেছে, মেরি রানীর ডান দিকে বসেছে, রীতা রানী এবং মেরির মাঝখানে বসেছে, কে রীতার ডান দিকে বসেছে। ওকে, তাহলে দেখো প্রথমে 5 জন মেয়ে একটি সারিতে বসেছে। এইবার বলছে সীমা রানীর ঠিক বাঁ দিকে বসেছে। সীমা বসেছে রানীর ঠিক বাঁ দিকে। তাহলে এ হলো সীমা, সীমা বসেছে রানীর ঠিক বাম দিকে। যেহেতু এখানে কোনো দিক বলে দেয়নি, আমরা উত্তর দিকটাই ধরে নিচ্ছি। তাহলে সীমা বসেছে রানীর ঠিক বাম দিকে। সীমা বসেছে রানীর ঠিক বাম দিকে। ক্লিয়ার? এইবার কি বলছে? এইবার বলছে বিন্দুর ঠিক ডান দিকে বসেছে। আচ্ছা, সীমা বসেছে রানীর ঠিক বাঁ দিকে, বিন্দুর ঠিক ডান দিকে। তাহলে বিন্দু এখানে বসবে, বিন্দু এখানে বসবে। এইবার এইগুলো কথার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই যে ঠিক কথাটা। ঠিক আছে, ঠিক মানে একদম পাশেই বসেছে, তার জন্য ঠিক কথাটা ইউজ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো 5 জনের মধ্যে 3 জনকে আমরা পেয়ে গেছি। সীমা রানীর ঠিক বাঁ দিকে এবং বিন্দুর ঠিক ডান দিকে বসেছে। এবার বলছে মেরি রানীর ডান দিকে বসেছে। মেরি বসেছে রানীর ডান দিকে। তাহলে মেরি যদি রানীর ডান দিকে বসে, তাহলে রানীর ডান দিক মানে এটা হচ্ছে মেরি। রানীর ডান দিক মানে এটা হচ্ছে মেরি। ঠিক আছে, এইবার রীতা রানী এবং মেরির মাঝখানে বসেছে। রীতা রানী এবং মেরির মাঝখানে বসেছে। তাহলে রানী মেরির মাঝখানেও আরেকজন আছে যার নাম হলো রীতা। রীতা রানী এবং মেরির মাঝখানে বসেছে। তাহলে কে রীতার ডান দিকে বসেছে? কে রীতার ডান দিকে বসেছে? রীতার ডান দিকে এখন কে বসেছে? মেরি বসেছে। তাহলে মেরি রীতার ডান দিকে বসেছে। তাহলে কে রীতার ডান দিকে বসেছে? রীতার ডান দিকে দেখো মেরি। তাহলে অপশান সি মেরি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, মেরি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা গেল? একদম ইজি। চলো নেক্সট কোশ্চেনটা দেখি। 3 নম্বর কোশ্চেন। দেখো কি বলছে, এমএন ও পি ও কিউ এই 5 জন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। পি কিউ এর ডান দিকে, এন কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে। ও এর বাঁ দিকে পি আছে, ডান দিকে প্রথমে কে দাঁড়িয়ে আছে। তো স্টেপ বাই স্টেপ আমাদেরকে চলতে হবে। তো দেখো
কি বলছে, এম এন ও পি ও কিউ এই পাঁচজন সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে পি কিউ এর ডান দিকে। পি বসেছে কিউ এর ডান দিকে। তাহলে পি কোথায়? পি কিউ এর ডান দিকে। কিউর ডান দিকে হচ্ছে পি। এরপরে দেখো এন কিউ এর বাঁ দিকে। এন কিউ এর বাঁ দিকে। এন বসেছে কিউ এর বাম দিকে, ঠিক আছে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে। তাহলে কিউ এর বাম দিকে এন, কিন্তু এম এর ডান দিকে এন। তাহলে আমার কাছে লজিকটা ক্লিয়ার হলো যে বলছে এখানে কি, পি কিউ এর ডান দিকে, পি কিউ এর ডান দিকে বসেছে, এন কিউ এর বাঁ দিকে, এন কিউ এর বাঁ দিকে, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, এন এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে। তাহলে চারজনকে পেয়ে গেলাম, পাঁচজনের গ্রুপ। তাহলে আর একজন বাকি থাকলো, আর একজন বাকি যে থাকলো সে হলো ও। তাহলে ও এর এখানে বসে যাবে। ও সম্পর্কেও দেওয়া আছে, ও এর বাঁ দিকে পি আছে, ও এর বাঁ দিকে পি আছে, একদম মিলে গেছে। তাহলে আমার কাছে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা তৈরি হয়ে গেল। এইবার এখানে কোশ্চেন করেছে ডান দিকে প্রথমে কে দাঁড়িয়ে আছে। তো ডান দিকে দেখো, এ হলো ডান দিক, ডান দিকে প্রথমে কে দাঁড়িয়ে আছে? ডান দিকে প্রথমে ও দাঁড়িয়ে আছে। তো রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে ও। ডান দিকে প্রথমে ও দাঁড়িয়ে আছে। বোঝা গেল? একদম সিম্পল। এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের কিন্তু কোশ্চেনগুলোকে সলভ করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি। পাঁচজন বন্ধু এ বি সি ডি ও ই দক্ষিণ দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। এইবার একটা খুব সুন্দর বিষয় বলে দিয়েছে যে দক্ষিণ দিকে, পার্টিকুলার একটা দিক বলে দিয়েছে। দক্ষিণ দিকে মুখ করে, দক্ষিণ দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। শুধু বি এ ও ই এর মাঝে, শুধু বি এ ও ই এর মাঝে, সি ই এর ডান দিকে এবং ডি এর ঠিক বাঁ দিকে বসেছে। এই তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ওকে, এই তথ্যের ভিত্তিতে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? ওকে, তো দেখো কি বলছে, পাঁচজন বন্ধু এ বি সি ডি ই দক্ষিণ দিকে মুখ করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বি এ ও ই এর মাঝে। তাহলে একটা ইনফরমেশন পেয়েছি, দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সাউথের দিকে, বি এ ও ই এর মাঝে, বি এ ও ই এর মাঝে। তাহলে বি হচ্ছে এ আর ই এর মাঝে। এবার একটা জিনিস দেখো, বি এর বাঁ দিকে এ না বি এর ডান দিকে এ সেটা বলেনি। বি এর বাঁ দিকে ই না বি এর ডান দিকে ই সেটা কিন্তু এখনো আমরা জানি না। তো তার জন্য আমরা কি করব, আমরা একটা অবলিক দিয়ে দেব, যে এখানে ইও হতে পারে, এও হতে পারে, এও হতে পারে, ইও হতে পারে, ঠিক আছে, হলো। এইবার দেখো ই এর ডান দিকে, আচ্ছা এ বি এ ও ই এর মাঝে, সি ই এর ডান দিকে, সি বসেছে ই এর ডান দিকে, সি বসেছে ই এর ডান দিকে। তাহলে সি ই এর ডান দিকে বসেছে। সিকে যদি ই এর ডান দিকে বসাতে হয় তাহলে এখন আমরা দেখো দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, দক্ষিণ দিকে মুখ করে। তাহলে দক্ষিণ দিকে মুখ করা অবস্থায় আমার ডান হাত এটা হবে। তাহলে আমার ডান হাত যদি এটা হয়, দক্ষিণ দিকে মুখ করা অবস্থায় ই এর ডান দিকে যদি সি থাকে, সি এখন এই পজিশনে বসেছে, তাহলে ই এর ডান দিকে সি, তাহলে এখানে বসেছে ই, পরিষ্কার আমরা জেনে গেলাম। এখানে বসেছে ই, এখানে ই বসেছে, এখানে এ বসেছে। তাহলে আমার কাছে ছকটা চলে এসছে। দেখো সি ই এর ডান দিকে, সি ই এর ডান দিকে। এবার তুমি বলতে পারছো স্যার না সি এর তো বাঁ দিকে হয়ে যাচ্ছে, সি ই এর তো বাঁ দিকে হয়ে যাচ্ছে। না, বাঁ দিকে হচ্ছে না, কারণ এখন আমরা দক্ষিণ দিকে মুখ করে সারিবদ্ধভাবে এই পাঁচজন বন্ধু দাঁড়িয়ে আছে। তার জন্য সি ই এর ডান দিকে বসেছে, ডি এর ঠিক বাঁ দিকে বসেছে। এবার দেখো ডি এর ঠিক বাম দিকে বসেছে, কারণ দক্ষিণ দিকে মুখ করে আছে, তার জন্য এখন উল্টো, মানে এর এখন ডান দিকটা বাঁ দিক হয়ে গেছে, ঠিক আছে।
তাহলে এই তথ্যের ভিত্তিতে আমরা তথ্য অনুযায়ী কিন্তু সারিবদ্ধভাবে বন্ধুগুলোকে সাজিয়ে নিলাম, যারা সবাই এরকম দক্ষিণ দিকে মুখ করে কিন্তু বসে আছে। এই অ্যারো চিহ্নটা দিয়ে দিলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। এইবার দেখো কি বলছে, বি এর বাঁ দিকে, বি আছে এর বাঁ দিকে, বি এর বাঁ দিকে মোটেও নেই, ঠিক আছে, বি এর বাঁ দিকে মোটেও নেই, বি আছে এর ডান দিকে, কারণ এখন সব দক্ষিণ দিকে মুখ করে আছে, তাহলে এটা কাটা। ডি আছে ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে ই আছে, তাহলে ই এর, আচ্ছা ডি আছে ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে, তাহলে ই এর বাঁ দিক মানে এদিকটা, এর 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে ডি আছে, অবশ্যই এটা কিন্তু আমাদের কাছে রাইট ইনফরমেশান, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা, এটাই আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার কথা। এরপরেও বাকি অপশানগুলো আমরা টেস্ট করে অবশ্যই দেখব। বি ই এর ডান দিকে, বি ই এর ডান দিকে না, মোটেও না, বি ই এর ডান দিকে না। এ সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে, এ সি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে হচ্ছে না। বি সি এর ডান দিকে আছে, বি সি এর ডান দিকে না, ঠিক আছে, তাহলে অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, অপশান বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার, যে ডি এর বাঁ দিকে তৃতীয় স্থানে, ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে ডি রয়েছে, ই এর বাঁ দিকে তৃতীয় স্থানে ডি রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন দেখি, 5 নম্বর কোশ্চেন বলছে রাজু, মহেশ, দীনেশ, সুরেশ, গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, মহেশ রাজুর পাশে, গীতা সুরেশের পাশে নয়, তাদের সারি কেমন হবে? ঠিক আছে, দেখো একটা জিনিস বলি, এই যে চ্যাপ্টারটা না, এই চ্যাপ্টারটায় যে ক্লাস করাচ্ছি, এই ক্লাস দেখে অনেকে চলে যাবে। কেন চলে যাবে? কারণ এটা না অপেক্ষাকৃত একটু কঠিন চ্যাপ্টার, কিন্তু তোমরা যে রেলের প্রিপারেশান নিচ্ছ, এই রেলের প্রিপারেশানের জন্য এই চ্যাপ্টার থেকে কোশ্চেন সলভ করা অত্যন্ত জরুরি, আর এই টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে দেবে। তো তার জন্য যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা ক্লাসে থাকো, তারাই চাকরিটা পাবে, অন্যরা কিন্তু পাবে না, ঠিক আছে। এইবার আরেকটা জিনিস বলে দিই, যে প্রতি রবিবার 3 ঘন্টা আমাদের ম্যারাথন ক্লাস হচ্ছে, একদম 6টা থেকে শুরু হয়, 6 PM থেকে শুরু হয়, 6টা 7টা 8টা পুরো টানা 3 ঘন্টা আমাদের লাইভ ম্যারাথন ক্লাস প্রতি রবিবার চলে, ঠিক আছে। এবার দেখো রাজু, মহেশ, দীনেশ, সুরেশ ও গীতা একটি সারিতে বসে আছে। গীতা দীনেশের পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, মহেশ রাজুর পাশে, গীতা সুরেশের পাশে নয়, তাদের সারি কেমন হবে? তো একটা সারি দেখো এখানে পরিষ্কার, এখানে দিয়েই দিয়েছে, তো 4টে সারি দিয়ে দিয়েছে। এবার এই সারি অনুযায়ী আমরা মিলিয়ে নেব। প্রথমে কি বলছে, গীতা দীনেশের পাশে নয়, তো দেখো গীতা দীনেশের পাশে নয়, গীতা দীনেশের পাশে বসেনি, এখানে দেখো গীতা দীনেশ পাশাপাশি বসে আছে, তাহলে এই সারিটা ক্যান্সেল। এখানে দেখো গীতা দীনেশ পাশাপাশি বসে আছে, তাহলে এই সারিটাও ক্যান্সেল। এবার দেখো সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ রাজুর পাশে নয়, সুরেশ রাজুর পাশে বসেনি, দেখো সুরেশ মানে অলরেডি তো ডি বাদ চলে গেছে, এও বাদ চলে গেছে, রাজু আর সুরেশ আলাদা, রাজু আর সুরেশ আলাদা, বিসি আলাদা, ঠিক আছে, তাহলে এটা ম্যাচ করছে। মহেশ রাজুর পাশে, মহেশ কিন্তু রাজুর পাশে বসেছে, দেখো এখানে কিন্তু মহেশ রাজু পাশাপাশি বসেছে, এখানেও মহেশ রাজু পাশাপাশি বসেছে, তাহলেও মিলে গেছে। গীতা সুরেশের পাশে নয়, গীতা সুরেশের পাশে বসেনি, এখানে দেখো বিতে সুরেশ আর গীতা পরস্পর পাশাপাশি বসেছে, তাহলে গীতা সুরেশ পাশাপাশি বসেনি বলে দিয়েছে, তাহলে এটাও কিন্তু বাদ চলে গেল। থাকলো আমাদের শুধু অপশান সি, অপশান সি কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। গীতা সুরেশের পাশে নয়, তাদের সারি কেমন হবে? তাহলে তাদের সারি গীতা, রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এই অনুযায়ী কিন্তু চলবে। গীতা, রাজু, মহেশ, দীনেশ, সুরেশ এই অনুযায়ী কিন্তু চলবে। অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে নিশ্চয়ই? চলো, বোঝা গেলে একটা লাইক করে দাও, কমেন্ট করে জানিও
যে কেমন লাগছে এই ক্লাস। আবার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টের নেক্সট যে পার্ট, সেই নেক্সট পার্টের ভিডিও কিন্তু নিয়ে এই বৃহস্পতিবার দিন রাত্রি 9টায় আমি আসছি। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। একটু চ্যাপ্টারটা কঠিন, তার জন্য একটু ধৈর্য সহকারে বসে শুনতে হবে ক্লাসটা। ওকে, তো দেখো কি বলছে। বলছে যে 8 জন বন্ধুর প্রত্যেকেই একটি সারিতে উত্তরমুখী হয়ে বসেছে। আলিয়ার ডান দিকে মাত্র 2 জন বসবে। আলিয়া ও বিন্দুর মাঝে 2 জন মেয়ে বসেছে। তো দেখো 8 জন বন্ধুর প্রত্যেকেই একটি সারিতে উত্তর দিকে মুখ করে বসেছে, তাহলে দিক বলে দিয়েছে উত্তর। আর ম্যান কটা, কতজন বন্ধু, 8 জন বন্ধু বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে 8 জন বন্ধু উত্তর দিকে মুখ করে বসেছে। এবার দেখো কিভাবে বসেছে। আলিয়ার ডান দিকে মাত্র 2 জন বসবে, তাহলে আলিয়ার ডান দিকে মাত্র 2 জন বসবে। আমরা তাহলে এখানে লিখি আলিয়া, ঠিক আছে, ছোট করে আলিয়া। আলিয়ার উত্তর দিকে মুখ করে আছে, আলিয়ার ডান দিকে আর 2 জন বসার জায়গা আছে। ঠিক আছে, ওকে, তাহলে আলিয়ার 1 জন 2 জন 3 জন, আর এদিকে আছে আলিয়ার বাম দিকে আছে আরও 5 জন। ঠিক আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তাহলে হয়ে গেল 5 6 7 8। ওকে, হয়ে গেল, ক্লিয়ার। এইবার দেখো কি বলছে। আলিয়া ও বিন্দুর মাঝে 2 জন মেয়ে বসেছে। আলিয়া আর বিন্দুর মাঝে 2 জন মেয়ে বসেছে, তাহলে এখানে আমি বিন্দুকে বসাতে পারবো না, কারণ 2 জন মেয়ে বসেছে। তাহলে এইদিকে আমাকে বিন্দুকে বসাতে হবে। তাহলে আলিয়া আর বিন্দু, তাহলে এখানে আমার বিন্দু বসবে, এখানে আমার বিন্দু বসবে। তাহলে আলিয়া আর বিন্দুর মাঝখানে যে গ্যাপটা, সেই গ্যাপে আমি 2 জন মেয়েকে বসাতে পারছি। ঠিক আছে, তাহলে আলিয়া আর বিন্দুর মাঝখানে 2 জন মেয়েকে আমি বসাতে পারলাম। এইবার বলছে আদ্রিতা ও অর্ণার মাঝে 3 জন মেয়ে বসেছে। আদ্রিতা আর অর্ণার মাঝে 3 জন মেয়ে বসেছে। আদ্রিতা অর্ণা, তো আদ্রিতা অর্ণার মাঝে 3 জন মেয়ে বসেছে। 3 জন মেয়ে আদ্রিতা অর্ণার মাঝে বসেছে। এই জায়গাটাকে আমি এখন আপাতত রেখে দিচ্ছি, কারণ এটা নিয়ে আমার ক্লিয়ার ইনফরমেশান পাচ্ছি না। ঠিক আছে, এরপরে দেখো প্রত্যুষা এবং অর্ণা বিন্দুর 2 পাশে বসবে। বিন্দুর 2 পাশে প্রত্যুষা এবং অর্ণা বসবে। তো প্রত্যুষা এবং অর্ণা বিন্দুর 2 পাশে বসবে। তাহলে আমি এখানে প্রত্যুষাকে বসালাম, এখানে আমি অর্ণাকে বসালাম। ঠিক আছে, আপাতত বসিয়ে দেখি ঠিকভাবে কি হয়। ঠিক আছে, কারণ অর্ণা আর আদ্রিতার মাঝে 3 জন মেয়ে বসেছে বলেছে, সুতরাং আমি মোটামুটি বসিয়ে দেখি কি রেজাল্টটা কি দাঁড়ায়। ওকে, তো আমি কি করলাম, বিন্দুর 2 পাশে, এক পাশে প্রত্যুষা, এক পাশে অর্ণাকে আমি বসিয়ে দিলাম। এইবার দীপা প্রত্যুষার ঠিক বাঁ দিকে বসেছে। দীপা বসেছে প্রত্যুষার ঠিক বাঁ দিকে। তাহলে উত্তর দিকে মুখ করে থাকা অবস্থায় দীপা প্রত্যুষার যদি বাঁ দিকে বসে, তাহলে একদম দীপা এই কোণের জায়গাটায় বসেছে। তাহলে এখানে বসেছে দীপা। তাহলে আমরা কজনকে পেলাম, দীপাকে পেলাম, প্রত্যুষাকে পেলাম, বিন্দুকে পেলাম, অর্ণাকে পেলাম। ঠিক আছে, আচ্ছা, অর্ণা আর আদ্রিতার মাঝখানে 3 জন মেয়ে বসেছে বলেছিল। তাহলে অর্ণা একটা, তাহলে 1 2 3, তাহলে এখানে আদ্রিতা বসে যাচ্ছে, এখানে আদ্রিতা বসে যাচ্ছে। তাহলে দেখো মিলে গেল হিসেব যে আদ্রিতা আর অর্ণার মাঝখানে 3 জন মেয়ে বসেছে। ওকে, এইবার দেখো নেক্সট কি বলছে। দীপা প্রত্যুষার ঠিক বাঁ দিকে বসেছে। বর্ণিতা হেমার ডান দিকে 2য় স্থানে বসেছে। বর্ণিতা বসেছে হেমার ডান দিকে 2য় স্থানে। তাহলে আর 2টো জায়গা ফাঁকা আছে, হেমা আর বর্ণিতার। তার মধ্যে বলেই দিয়েছে হেমার ডান দিকে 2য় স্থানে বর্ণিতা বসেছে। তাহলে দেখো এখানে যদি হেমা বসে, হেমার ডান দিকে 1 নম্বর 2 নম্বর এই 2য় স্থানে বসেছে বর্ণিতা। তাহলে হিসেব অনুযায়ী আমার কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টটা পুরো তৈরি হয়ে গেল। কিভাবে, তো দেখো প্রথমে দীপা, তারপর প্রত্যুষা, তারপর বিন্দু, তারপর অর্ণা, তারপর হেমা, তারপর আলিয়া, তারপর বর্ণিতা, তারপর আদ্রিতা। একদম পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। এইবার অর্ণার ডান দিকে কতজন মেয়ে বসেছে। দেখো এত কিছুর পরে আমাকে জিজ্ঞেস করেছে অর্ণার ডান দিকে কতজন মেয়ে বসেছে। তো অর্ণার ডান দিকে দেখো 1 জন 2 জন 3 জন 4 জন, 4 জন মেয়ে বসেছে। তাহলে অর্ণার ডান দিকে 4 জন মেয়ে বসেছে, যখন আমার রাইট অ্যান্সার হয়ে যাবে
অপশান সি, অর্ণার ডান দিকে 4 জন মেয়ে বসেছে। ঠিক আছে, অর্ণার ডান দিকে 4 জন মেয়ে বসেছে। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন 7 নম্বর কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে 7 নম্বর কোশ্চেন। 6 জন ছেলে, 6 জন ছেলে মেয়ে নিয়ে আমাদের কোনো কাজ নেই, একটি সারিতে দাঁড়িয়ে আছে, এটা নিয়ে আমাদের কাজ আছে। সারিতে দাঁড়িয়ে আছে, প্রত্যেকে উত্তর দিকে মুখ করে আছে, তো উত্তর দিকে মুখ করে আছে। এইবার দেখো আর এবং এন এর মধ্যে 2 জন দাঁড়িয়ে আছে, পরিষ্কার বলে দিয়েছে আর এবং এন এর মধ্যে 2 জন দাঁড়িয়ে আছে। তাহলে আর এন এর মধ্যে 2 জনকে আমরা দাঁড় করিয়ে দিই, আর এবং এন এর মধ্যে 2 জনকে দাঁড় করিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই হলো আর এন, তার মাঝখানে আছে 2 জন। ঠিক আছে, তাহলে এদের পাশে আছে আরও একজন। তাহলে আমার 6 জনের কোটাটা পুরোপুরি মিলে যাচ্ছে। এইবার দেখো কি বলছে, টি আর এর ঠিক বাঁ দিকে আছে, টি আছে আর এর ঠিক বাঁ দিকে। তাহলে টি আর এর বাঁ দিকে মানে এখানে টিকে বসিয়ে দিচ্ছি। টি আছে আর এর ঠিক বাঁ দিকে, প্রত্যেকেই কিন্তু উত্তর দিকে মুখ করে আছে, তাহলে আর এর বাঁ দিকে বসেছে টি। এইবার দেখো আর এবং এন এর মাঝখানে 2 জন আছে, টি আর এর ঠিক বাঁ দিকে আছে, এল বি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে আছে, এল আছে বি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে। তাহলে এলকে যদি বি এর বাঁ দিকে দ্বিতীয় স্থানে বসাতে চাই, তাহলে আমি তো এখানে বিকে বসাতে পারবো, এখানে টি বসে গেছে, তাহলে এখানে এল বসালে বি এর বাঁ দিকে 1 নম্বর 2 নম্বর দ্বিতীয় স্থানে এল বসে যাচ্ছে। তাহলে হয়ে গেল এল এন বি টি আর, বাকি থাকলো ডব্লিউ, ডব্লিউকে এখানে বসিয়ে দাও, বাস মিলে গেছে। ঠিক আছে, এবার দেখো ডব্লিউ বি এর ডান দিকে তৃতীয় স্থানে বসেছে। হ্যাঁ, বি এর ডান দিকে তৃতীয় স্থানে ডব্লিউ বসেছে, মিলে গেছে। ঠিক আছে, আর এর ঠিক ডান দিকে কে দাঁড়িয়ে আছে সেটা আমাকে বলতে হবে। আর এর ঠিক ডান দিকে, এই আর এর ঠিক ডান দিকে কে দাঁড়িয়ে আছে প্রত্যেকেই আমরা অ্যান্সার করে দিতে পেরেছি। আর এর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে ডব্লিউ, আর এর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে ডব্লিউ। ওকে, পারা যাচ্ছে? সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন, আর এর ঠিক ডান দিকে দাঁড়িয়ে আছে ডব্লিউ। ওকে, পারা যাচ্ছে নিশ্চয়ই সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাই। নেক্সট কোশ্চেন 8 নম্বর কোশ্চেন। এই কোশ্চেনটা আমি আর করাচ্ছি না, কারণ এই কোশ্চেনটা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু দেবে। এই কোশ্চেনটার অ্যান্সার অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, 8 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দেবে। চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। 9 নম্বর কোশ্চেন। ঠিক আছে, 9 নম্বর কোশ্চেন, এখানে পরপর 3টে কোশ্চেন আছে। ঠিক আছে, পরপর 4টে কোশ্চেন আছে, একটা কোশ্চেন সলভ করে, 4টে না 5টা কোশ্চেন আছে। 5টা কোশ্চেন কিন্তু জাস্ট একটা ক্যালকুলেশন সলভ করতে পারলেই কিন্তু তোমার পুরো 5টা কোশ্চেনের অ্যান্সার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো এইবার দেখো কি বলছে, একটি ক্যাম্পাসে 7টি বাড়ি সারিবদ্ধভাবে রয়েছে। 7টা বাড়ি সারিবদ্ধভাবে রয়েছে, প্রত্যেকটা বাড়ি পূর্ব দিকে মুখ করে আছে। তাহলে প্রত্যেকটা বাড়ি কোন দিকে মুখ করে আছে না পূর্ব দিকে মুখ করে আছে। বাড়িগুলি হলো এম এন ও পি কিউ আর এবং এস। 7টা বাড়ির নাম দিয়ে দিয়েছে। পি কখনোই সারির প্রান্তে বসবে না, আর পি এর ডান দিকে, এস সারির দক্ষিণ প্রান্তে তৃতীয় স্থানে, ও সারির একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে, এম সারির উত্তর প্রান্তে দ্বিতীয় স্থানে রয়েছে, ও কখনোই এন এর পাশে থাকবে না। তো দেখো এই টাইপের কোশ্চেনকে আমরা কিভাবে সলভ করব, খানিকটা পাজল টাইপের কোশ্চেন, এবং কোশ্চেনগুলো কিন্তু যথেষ্ট টাফ হয়। তার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ একটা পর একটা সেন্টেন্স পড়ে পড়ে আমাদের কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। ওকে, তো দেখো প্রথমে কি বলছে, প্রথমে বলছে পি কখনো সারির প্রান্তে বসবে না। তাহলে ফার্স্ট আমাকে বলেই দিয়েছে পি কখনো একদম সারির প্রান্তে, মানে একদম প্রান্ত প্রদেশে বসবে না। ঠিক আছে, এটা আমার 1 নম্বর শর্ত। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে আর পি এর ঠিক ডান দিকে, আর বসেছে পি এর ঠিক ডান দিকে। এখানে কিন্তু আমি একটা সলিড ইনফরমেশান পাচ্ছি, এখানে আমি একটা সলিড ইনফরমেশান পাচ্ছি। আর পি এর
ঠিক ডান দিকে। দেখো সবাই পূর্ব দিকে মুখ করে আছে, তাহলে পূর্ব দিকে মুখ করা অবস্থায় আর যদি পি এর ঠিক ডান দিকে বসে, তাহলে আর পি এর ডান দিকে বসা মানে আগে পি বসেছে তারপর আর বসেছে, ঠিক আছে, আগে পি তারপর আর। সবাই পূর্ব দিকে মুখ করে আছে, তাহলে আর পি এর ডান দিকে এস সারির দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে বসেছে, তাহলে এস বসেছে সারির দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে। তাহলে দক্ষিণ প্রান্ত মানে এটা সাউথ, সাউথের তৃতীয় স্থানে, তাহলে এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর স্থান, এই যে তৃতীয় নম্বর স্থান এখানে বসেছে এস। তাহলে দেখো আমার কাছে একটা ছবি মোটামুটি এতক্ষণ পর ক্লিয়ার হলো যে 1 2 3 4 5। এইবার এখানে একটা শর্ত আমাকে দিয়ে দিয়েছিল। কি শর্ত দিয়েছিল? খুব মন দিয়ে ক্লাসটাকে শুনবে। এখানে একটা শর্ত দিয়েছিল, দেখো, যে পি কখনোই সারির প্রান্তে বসবে না, পি কখনোই সারির প্রান্তে বসবে না। দেখো বাংলাতে ইউটিউবে এই ধরনের ক্লাস প্রায় করায় না, ঠিক আছে, কিন্তু যারা এই ধরনের ক্লাস মন দিয়ে করবে তারাই কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে। কারণ এখান থেকে যারা শিখে যারা প্র্যাকটিস করবে তারা কঠিন কোশ্চেনগুলো, এরপর রিজনিংয়ের ছোটোখাটো কোশ্চেনগুলো তুমি এমনিই সলভ করে দিতে পারবে। তো আর মাথাটা এতটাই রেডি হয়ে যাবে, ঠিক আছে, কঠিন জিনিসকে অ্যাকসেপ্ট করার জন্য। তো দেখো কি বলছে, পি কখনোই সারির প্রান্তে বসবে না। এখানে পি কখনোই সারির প্রান্তে বসবে না, তার মানে পি একদম সারির প্রান্তে বসে নেই। তার মানে মোট যে বাড়ি আছে সেই বাড়ি আছে 7টা, তার মধ্যে 1টা 2টো 3টে 4টে 5টা হয়ে গেল। তাহলে এখানে একজন বসবে, এখানে একজন বসবে, পি এর ওপরে আর 2জন বসলে আমাদের 7টা বাড়ির যে সারিটা সেটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এইবার দেখো কি বলছে, এস সারির দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে, তাহলে এস সারির দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে বসেছে, খুব সুন্দর। ও সারির একেবারে দক্ষিণ প্রান্তে বসেছে, তাহলে ও বসেছে সারির একেবারে দক্ষিণ প্রান্তে, মানে এই জায়গাটাই বসেছে ও, এই জায়গাটাই ও বসেছে, ওকে, এই জায়গাটাই ও বসেছে। তাহলে ও এর পজিশন পেয়ে গেছি, এস এর পজিশন পেয়ে গেছি, আর এর পজিশন পেয়ে গেছি, পি এর পজিশন পেয়ে গেছি, আর 3টে পজিশন আমাদেরকে খুঁজে বার করতে হবে। 2টো পজিশন পেলেই আর একটা পজিশন তো আমরা এমনিই বসিয়ে নিতে পারবো। এইবার দেখো কি বলছে, এম সারির উত্তর প্রান্তের দ্বিতীয় স্থানে রয়েছে, এম সারির উত্তর প্রান্তে মানে ওপরের দিকের দ্বিতীয় স্থানে, তাহলে এটা হচ্ছে প্রথম স্থান 1 নম্বর স্থান, এটা হচ্ছে দ্বিতীয় স্থান, এখানে বসেছে এম, ওকে। আস্তে আস্তে দেখো পাজলটা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এবার দেখো ও কখনোই এন এর পাশে থাকবে না, আর 2টো মানুষ আছে ও আর এন, ঠিক আছে, আর 2টো মানুষ বলছি, আর আছে এন আছে আর এন আছে আর কিউ আছে, ঠিক আছে, এন আর কিউ আছে। এবার এখানে বলে দিয়েছে ও কখনোই এন এর পাশে থাকবে না। ও যদি কখনো এন এর পাশে না থাকে তাহলে এন এর পজিশন এটা হবে না, এন এর পজিশন তাহলে কি হবে, এই 1 নম্বর উত্তর প্রান্তের 1 নম্বরটা এন এর পজিশন হয়ে যাবে, এটা তাহলে কার পজিশন হয়ে যাবে, এটা কিউ এর পজিশন হয়ে যাবে, ঠিক আছে। আমি আরেকবার বলে দিই, এটা হচ্ছে এন এম পি আর এস কিউ ও, এইভাবে কিন্তু আমাদের পজিশনটা দাঁড়িয়ে গেল, ঠিক আছে, পি আর এস কিউ ও, পি আর এস কিউ ও, এইভাবে আমাদের পজিশনটা কিন্তু পুরো দাঁড়িয়ে গেছে। সবাই পূর্ব দিকে মুখ করে আছে। এবার একবার মিলিয়ে দিই কি বলছিলাম এতক্ষণ ধরে। প্রত্যেকটি বাড়ি পূর্ব দিকে মুখ করে আছে, বাড়িগুলি হলো এম এন ও পি কিউ আর এবং এস। পি কখনোই সারির প্রান্তে বসবে না, পি সারির প্রান্তে বসে নেই। আর পি এর ঠিক ডান দিকে, আর পি এর ঠিক ডান দিকে বসেছে। এস সারির দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, দক্ষিণ প্রান্তের তৃতীয় স্থানে এস বসে গেছে। ও সারির একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে, ও সারির একেবারে দক্ষিণ প্রান্তে রয়েছে। এম সারির উত্তর প্রান্তের দ্বিতীয় স্থানে রয়েছে, এম উত্তর প্রান্তের দ্বিতীয় স্থানে বসেছে। ও কখনোই এন এর পাশে বসবে না, ও এন এর পাশে বসেনি, ও আর এন পুরোপুরি আলাদা বসেছে, হয়ে গেল। তাহলে আমার কাছে ছক কিন্তু পুরো ক্লিয়ার আর সুন্দরভাবে আমি কিন্তু ছক তৈরি করে নিয়েছি, মানে শাড়িটা রেডি করে নিয়েছি। এইবার আমাকে কোশ্চেন সলভ করতে হবে। এটা রেডি করতে আমার হয়তো 5 মিনিট টাইম লাগবে, কিন্তু এই 5 মিনিট রেডি করার পর আমি জাস্ট 5 সেকেন্ডে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেবো। দেখো ফার্স্ট কোশ্চেন কি বলছে, এন এর অবস্থান কি রূপ,
এন তাহলে কোন পজিশনে বসেছে? দেখো এনের পজিশন হচ্ছে উত্তর প্রান্তের প্রথমে, এটা হচ্ছে উত্তর প্রান্ত, উত্তর প্রান্তের প্রথম পজিশন হচ্ছে একদম নর্থের ফার্স্ট পজিশন হচ্ছে এনের, তাহলে উত্তর প্রান্তের প্রথমে বসেছে এন, তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো, এসের সাপেক্ষে এম এর অবস্থান কিরূপ? এসের সাপেক্ষে এম এর অবস্থান, তাহলে এসের সাপেক্ষে এম এর অবস্থান দেখো, এস এখানে এম এখানে, তাহলে এসের সাপেক্ষে এম এর অবস্থান বলছে বাঁ দিকে দ্বিতীয় স্থানে, ঠিক বাঁ দিকে, বাঁ দিকে তৃতীয় স্থানে, ঠিক ডান দিকে, তাহলে বাঁ দিকে তৃতীয় স্থানে হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখো এম এর অবস্থান এস এর সাপেক্ষে, তাহলে এস হচ্ছে পূর্ব দিকে মুখ করে আছে, তাহলে পূর্ব দিকে মুখ করা অবস্থায় বাঁ দিক হচ্ছে এই দিকটা, উত্তর দিকটা, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, তাহলে এসের সাপেক্ষে এম এর অবস্থান, তো দেখো এসের সাপেক্ষে এম এর অবস্থান হচ্ছে বাঁ দিকে তৃতীয় স্থানে, বাঁ দিকে তৃতীয় স্থানে হচ্ছে এসের সাপেক্ষে এম এর অবস্থান। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি, সারির মাঝে কোন বাড়িটি রয়েছে? তাহলে সারির মাঝখানে কোন বাড়িটা রয়েছে? দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর চলে গেল, এদিকে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, মাঝখানে আছে কে? মাঝখানে আছে আর, কি বললাম জাস্ট 5 সেকেন্ডেই অ্যান্সার বেরিয়ে যাবে সারিটা বের করার পর, তাহলে রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের আর, সারির মাঝখানে বসে আছে আর। ঠিক আছে, তো রাইট অ্যান্সার হয়ে গেল আর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে দক্ষিণ প্রান্তের দ্বিতীয় স্থানে কোন বাড়িটা রয়েছে? দক্ষিণ প্রান্তের দ্বিতীয় স্থানে, তো দক্ষিণ প্রান্তের দ্বিতীয় স্থানে কোন বাড়িটা রয়েছে? এই হলো দক্ষিণ, দক্ষিণ প্রান্তের প্রথম স্থানে আছে ও, দ্বিতীয় স্থানে আছে কিউ, তাহলে দক্ষিণ প্রান্তের দ্বিতীয় স্থানে কোন বাড়িটা রয়েছে? কিউ রয়েছে, অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে নিশ্চয়ই? ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে চলে যাই, নিচের কোন জোড়াটি আলাদা? এনপি, এমআর, এসকিউ, এসও। ঠিক আছে, কি কি বলেছে? এনপি, এনপি দেখো এন আর পি একটা জোড়া পাচ্ছি, মাঝখানে একটা গ্যাপ আছে। ঠিক আছে, এসও, এসওরও একটা জোড়া পাচ্ছি, মাঝখানে একটা গ্যাপ আছে। আরেকটা কি বলেছে দেখি, আরেকটা বলেছে এনপি, এসও, এমআর, এমআর, এসকিউ, তো দেখো এমআর, এমআর এরও একটা গ্যাপ পাচ্ছি, এমআর, কিন্তু এসকিউ দেখো একদম পুরোপুরি পাশাপাশি অবস্থান করছে, তাহলে কোন জোড়াটি আলাদা? এই যে এসকিউ জোড়াটি, এই এসকিউ জোড়াটি আলাদা, কারণ এনপি, এমআর, এসওর মাঝখানে কেউ না কেউ কোনো না কোনো বাড়ি আছে, কিন্তু এস আর কিউর মাঝখানে কোনো না কোনো বাড়ি নেই, সুতরাং রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের এসকিউ, রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের এসকিউ। ঠিক আছে, বোঝা গেল? ওকে, চলো তাহলে আজকের ক্লাস এত দূর অবধি। বন্দে ভারত ব্যাচটা শুধু তোমাদের কথা ভেবে বিএসএসসিআই নিয়ে এসেছে, আর আমাদের এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, যদি মনে হয় যে এই ভিডিওগুলো থেকে তোমরা সত্যি উপকৃত হচ্ছ, তাহলে আমাদেরকে লাইক করে একটু তোমাদের যে ভালো লাগা সেটা জানিও। ঠিক আছে, আমরাও তাহলে টিচাররা খুশি হই। আর অবশ্যই বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও, কমেন্ট করে জানাও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনটা প্রেস করে দাও, যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে ভিডিওর নোটিফিকেশান চলে যায়। আর প্রতিদিন রাত 9টায়, প্রতিদিন রাত 9টায় আমরা এই ক্লাসগুলোকে নিয়ে আসছি। যারা এখনও বিএসএসসিআইয়ের হোয়াটসঅ্যাপ চ্যানেল, হোয়াটসঅ্যাপের যে গ্রুপ, সেই গ্রুপ জয়েন করোনি, তারা জয়েন করে নাও, কারণ আমরা প্রতি সপ্তাহে এবং প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদেরকে প্রোভাইড করি, যেগুলো পড়লে তুমি ভারতবর্ষের যে কোনো পরীক্ষার জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা বেছে বেছে তোমাদেরকে প্রোভাইড করি। ওকে, আর নেক্সট ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, সবাই ভালো থেকো, ভালো করে পড়াশুনো করো।